ডেটা ফিউডিশিয়ারির যে বৈধতা, তার সম্মতি নেওয়া, এবং এটা বলেছি যে ডেটা ফিউডিশিয়ারি যদি অন্যকে ডেটা হস্তান্তর করে এবং উভয়ে মিলে ডেটা প্রক্রিয়াজাতকরণ করে, ওই ডেটার উপর নাগরিক যদি তার অধিকার চান তাহলে নাগরিক সেই ডেটাতে অ্যাক্সেস পাবেন। তো এইভাবে আমরা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ পাশ করার চেষ্টা করেছি। এটা নিয়ে কয়েকটা বিধিমালা হবে, আমরা অচিরেই সেটা নিয়ে কাজ করা শুরু করব। এই আইনে ৫৭টার মতো ধারা আছে। আমি বিশ্বাস করি এর মাধ্যমে বাংলাদেশের সফটওয়্যার খাত আগামী দিনের জন্য প্রস্তুত হবে। পাশাপাশি আমি জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। যে এটা একটা ওভারসিইং অথরিটি। এই অথরিটি সিদ্ধান্ত নেবে যে দুটো প্রতিষ্ঠান যদি নিজেদের মধ্যে ডেটা বিনিময় করে, উপাত্ত বিনিময় করে, তাহলে ঠিক কোন আইটি এনভায়রনমেন্ট মেনটেন করতে হবে, কী ধরনের সাইবার সুরক্ষা লাগবে, এবং কী ধরনের প্রোটেকশনমূলক মেজারমেন্ট, কারিগরি পদক্ষেপগুলো ফুলফিল করে একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানকে ডেটা দিবে। এটা এই জন্য যে যেই প্রতিষ্ঠানের সাইবার সুরক্ষা সংক্রান্ত কোনো যোগ্যতা নেই, সক্ষমতা নেই, সেই প্রতিষ্ঠানের কাছে ব্যক্তি নাগরিকের তথ্য দিয়ে আমরা আমাদের নাগরিকের গোপনীয়তা লঙ্ঘন করার যে প্রক্রিয়া চলছে সেটাকে আমরা বন্ধ করতে চাই। পাশাপাশি আমরা বলছি যে এই আইনের বলে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলো, মন্ত্রণালয় এবং বিভাগগুলো এখন থেকে একটা সেন্ট্রাল কোড রিপোজিটরি বানাবে। অর্থাৎ এই যে আমরা বলছি যে সফটওয়্যার লক হয়ে যাচ্ছে, ভেন্ডর লক হয়ে যাচ্ছে, কিংবা সিস্টেম লক হয়ে যাচ্ছে, এই যে কোম্পানিগুলো সরকারের সাথে সফটওয়্যার প্রশ্নে মিসবিহেভ করছে, সেজন্য আমরা বলছি সফটওয়্যারের সোর্স কোড কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ হবে, এবং কোনো মন্ত্রণালয় চাইলেই যে কোনো ধরনের যেনতেন ভেন্ডরকে যেনতেন সফটওয়্যার এবং ডুপ্লিকেটেড রিপিটেড সফটওয়্যার যাতে ব্যবহার করতে পারবে না। কর্তৃপক্ষ এখানে একটা ওভারসিইং রোল প্লে করবে, যাতে করে বিভিন্ন মন্ত্রণালয়ে একই সফটওয়্যার আলাদাভাবে কিনতে না হয়, বরং একই সফটওয়্যার যেটা অলরেডি বাস্তবায়ন হয়েছে সেটা সম্প্রসারণ করা যায়। এভাবে দুর্নীতি এবং অপখরচের লাগাম টানা যাবে বলে আমি মনে করি। ব্যক্তিগত জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা পরিষদ একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছে। এখানে আমরা বলতে যাচ্ছি ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরে ডেটার একটা লাইফ সাইকেল মেনটেন করতে হবে। কারণ আমরা জানি ব্যক্তির ব্যক্তিগত তথ্যকে প্রসেস করে আমরা ফ্যামিলি ট্রি, উত্তরাধিকার, ব্যক্তির যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকে, বা ব্যক্তি যদি লেখক বা বুদ্ধিজীবী হন, তার সেসব সত্ত্ব সম্পদের উত্তরাধিকার, বিভিন্ন ধরনের যে ডেটার প্রয়োজন হয়, এই ডেটাগুলো এই অথরিটি সংরক্ষণ করবে, এবং এই ডেটা লাইফ সাইকেলটা ব্যক্তির মৃত্যুর পরেও এই কর্তৃপক্ষ সংরক্ষণ করবে, যাতে করে এসবের অপব্যবহার থামানো যায়। জাতীয় উপাত্ত কর্তৃপক্ষ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা বিভিন্ন ধরনের মৌলিক সেবা দিয়ে থাকে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং অর্থনৈতিক আমাদের যে অবকাঠামোগুলো আছে, তাদেরকে সেক্টরাল কানেক্টিভিটি হাব তৈরির ম্যান্ডেট দিয়েছে, এবং একই সাথে জাতীয় উপাত্ত কর্তৃপক্ষ নিজে একটা ন্যাশনাল লেভেলে ডেটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম তৈরি করবে। এই দুই এক্সচেঞ্জ পরস্পরের সাথে সামঞ্জস্যতামূলকভাবে কাজ করবে, যাতে করে ভবিষ্যতে এই দুই জায়গায় আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ঘটিয়ে আমরা বিভিন্ন দুর্নীতি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি। এটাকে আমরা ডেটা গভর্নেন্স পলিসির অংশ করেছি। এই উপাত্ত কর্তৃপক্ষের মাধ্যমে আমরা একটা জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তার গাইডলাইন তৈরি করব, ডেটা সেন্টার এবং ক্লাউড পলিসি তৈরি করব, সোর্স কোড রিপোজিটরি তৈরি করব, একটা ন্যাশনাল সফটওয়্যার পলিসি তৈরি করব। আমরা সফটওয়্যার ইউজেজ এবং এন্টারপ্রাইজ একটা পলিসি তৈরি করব, অর্থাৎ কোন মন্ত্রণালয় কী ধরনের পিসি ব্যবহার করবে, তার ফায়ারওয়াল কী হবে, তার এন্ড টু এন্ড প্রোটেকশন কী হবে, সফটওয়্যার এবং হার্ডওয়্যার পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতে পারবে কিনা, ইত্যাদি বিষয়ে আমরা কর্তৃপক্ষের কাছে জুরিসডিকশন নিয়ে করতে হবে।